সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট খালিদ হাসান আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমাদের আজকের টপিক বাংলাদেশের কৃষি সম্পদ। বাংলাদেশের কৃষি সম্পদ প্রতিবারই বিসিএস পরীক্ষা সহ অন্যান্য সকল চাকরির পরীক্ষায় এই টপিক থেকে একাধিক প্রশ্ন আসে। তো আমরা আজকে সেই পরীক্ষার প্রশ্নের আলোকে আমরা আজকে আলোচনা করব এই কৃষি সম্পদ নিয়ে। তো বর্তমানে বাংলাদেশে ভালো করে আমরা খেয়াল করি কত ভাগ শ্রমিক কৃষি কাজ করে। বর্তমানে বাংলাদেশের কত ভাগ শ্রমিক কৃষি কাজ করে। তো বাংলাদেশের এই প্রশ্ন আসলে সবাই সাধারণত একটা ভুল উত্তর দেবে, সেটা হলো যে শতকরা 85 ভাগ, ভালো 80 বা 85 ভাগ, 80 বা 85 ভাগ, এটা কিন্তু হবে না। আমি বলেছি কত ভাগ শ্রমিক কৃষি কাজ করে। বাংলাদেশের মোট কর্মক্ষম শ্রমশক্তির 40.6 ভাগ শ্রমিক কৃষি কাজ করে। তাহলে ভালো করে খেয়াল করি, বাংলাদেশের মোট কর্মক্ষম শ্রমশক্তির 40.6 ভাগ শ্রমিক কৃষি কাজ করে। ওকে, 40.6 ভাগ শ্রমিক কৃষি কাজ করে। আর 80 থেকে 85 ভাগ মানুষ, মোট জনসংখ্যার 80 থেকে 85 ভাগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কৃষির উপর নির্ভরশীল ভালো করে আমরা খেয়াল করি, কৃষির উপর নির্ভরশীল। তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কত ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল? 80 থেকে 85। আর কত ভাগ শ্রমিক কৃষি কাজ করে? শ্রমিক, অর্থাৎ আমরাও কিন্তু শ্রমিক, অর্থাৎ প্রত্যেকেই শ্রমিক। যে সেক্টরে, যেমন আমি যদি নিজেকে শ্রমিক বলি তাহলে শিক্ষা খাতের শ্রমিক। তাহলে কত ভাগ, মোট যে শ্রমিক আছে 100 ভাগ, তার 40.6 ভাগ শ্রমিক কৃষিকাজে নিয়োজিত। আর শতকরা 80 বা 85 ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। যেমন আমি বা আমরা কৃষি কাজ করি না, কিন্তু আমাদের গ্রামের জমিতে ধান হয়, পুকুরে মাছ হয়, তাহলে ওর একটা অংশ কিন্তু আমরা ব্যবহার করি বা খাই বা ব্যবহার করি বা বিক্রি করি। তাহলে এর উপর নির্ভর করি। আমরা এই ক্যাটাগরিতে বা দলে আছি, কিন্তু এই দলে নাই, এরকম বিষয়টা। তাহলে একটা নোট লিখি আমরা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সবচেয়ে বেশি শ্রমিক আছে কোন খাতে? কৃষি খাতে। সবচেয়ে বেশি শ্রমিক আছে কৃষি খাতে। কোন খাতে? কৃষি খাতে। ওকে, কৃষি খাতে। তাহলে বর্তমানে সবচেয়ে বেশি শ্রমিক আছে কোন সেক্টরে বা কোন খাতে? কৃষি খাতে। খেয়াল থাকে যেন। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসছিল, অনেকেই ভুল উত্তর দিয়েছে। তাহলে বর্তমানে সবচেয়ে বেশি শ্রমিক আছে কোন সেক্টরে বা কোন খাতে? কৃষি খাতে। কত? 40.6 ভাগ শ্রমিক। কৃষি কাজ করতে গেলে কি লাগে? জমি লাগে। তাহলে প্রশ্ন হলো আমাদের দেশের মোট জমির পরিমাণ কত? আমাদের দেশে মোট জমির পরিমাণ 3,38,34,000 একর। 3,38,34,000 একর। তাহলে আমাদের দেশের মোট জমির পরিমাণ 3,38,34,000 একর। প্রশ্ন হলো এই সব জমিতে তো আর কৃষি কাজ করা যায় না, চাষাবাদের উপযোগী না। তাহলে আবাদযোগ্য জমির পরিমাণ কত? আবাদযোগ্য জমির পরিমাণ 2,40,00,000 একর। তাহলে মোট জমির পরিমাণ কত? 3,38,34,000 একর। আর আবাদযোগ্য জমির পরিমাণ বা চাষযোগ্য জমির পরিমাণ 2,40,00,000 একর। বা এরকম, এটা না থাকলে এটা থাকবে 2,01,57,000 একর। তাহলে আবাদযোগ্য জমির পরিমাণ 2,40,00,000 একর, না থাকলে 2,01,57,000 একর। এটা থাকলে এটা হবে, এটা না, দুইটা থাকলে এটা হবে, না থাকলে দুইটা। যাক, ভালো করে খেয়াল করি। তাহলে
এক সমীক্ষা এই পরিসংখ্যানটা একটু এদিক ওদিক হতে পারে, কারণ এক সমীক্ষায় দেখা গেছে যে আমাদের দেশে যে জমিতে যে আইল আছে তা যদি সব এক জায়গায় করা হয়, ভালো করে খেয়াল করি আমরা, আইল যদি সব এক জায়গায় করা হয় তাহলে বগুড়া জেলার সমপরিমাণ হয়ে যায়। প্রতি বছর আমরা আমাদের প্রয়োজনে হাট বাজার, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, গৃহ নির্মাণ করছি, ফলে 0.5% হারে জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওকে, আবাদি জমি। আচ্ছা, এবার আমরা লিখব কৃষিতে, বর্তমানে কৃষিতে ভর্তুকির পরিমাণ 9,500 কোটি টাকা। বর্তমানে কৃষিতে ভর্তুকির পরিমাণ 9,500 কোটি টাকা। তাহলে বর্তমানে কৃষিতে ভর্তুকির পরিমাণ কত? 9,500 কোটি টাকা। লিখব আমরা ভূমিহীন কৃষক। ভূমিহীন কৃষক, তো ভূমিহীন কৃষক কাদের বলতে কি বোঝে? যদি পরীক্ষা আসে তাহলে অপশন এ থাকবে যাদের ভূমি নাই। তো যারা না জানে বা পড়ে নাই তারা কিন্তু এটাই দিয়ে দেবে, মনে করবে প্রশ্ন অনেক সহজ হয়েছে। তো লিখব আমরা যে সমস্ত কৃষকের জমির পরিমাণ 1 একরের কম তাদেরকে বলা হয় ভূমিহীন কৃষক। অর্থাৎ জমি আছে কিন্তু সেটা 1 একরের কম হলে তারা ভূমিহীন কৃষক। তাহলে যে সকল কৃষকের বা যাদের জমির পরিমাণ 1 একরের কম তাদেরকে বলা হয় ভূমিহীন কৃষক। ওকে, এরপরে আমরা লিখব মৌসুম। মৌসুমি নয় কিন্তু মৌসুম। মৌসুম লিখব আমরা ফসল উৎপাদনের উপর ভিত্তি করে মৌসুম। হেডলাইন লিখব মৌসুম। ফসল উৎপাদনের উপর ভিত্তি করে সারা বছরকে 2টি মৌসুমে ভাগ করা হয়। ফসল উৎপাদনের উপর ভিত্তি করে সারা বছরকে 2টি মৌসুমে ভাগ করা হয়। 1 রবি মৌসুম, 2 খরিফ মৌসুম। একটা হচ্ছে রবি মৌসুম আর একটা হচ্ছে খরিফ মৌসুম। মনে রাখবো রবি শস্যের কোনো ক্লাসিফিকেশন নাই। খরিফ শস্য বা খরিফ মৌসুম 2 ভাগে বিভক্ত, খরিফ 1, খরিফ 2। একটা নোট লিখবো আমরা, রবি শস্য বলতে আমরা কি বুঝি বা খরিফ শস্য বলতে আমরা কি বুঝি। রবি শস্য বলতে শীতকালীন ফসল আর খরিফ শস্য বলতে গ্রীষ্মকালীন ফসলকে বোঝায়। তাহলে রবি শস্য বলতে আমরা কি বুঝি? শীতকালীন ফসল, এবং খরিফ শস্য বলতে আমরা গ্রীষ্মকালীন ফসলকে বুঝিয়ে থাকি। বর্তমানে সৃজনশীল কোশ্চেন আসে বেশি, এরকম দিবেন, একটা দিতে পারে নিচের কোনটি রবি শস্যের উদাহরণ। তাহলে যেগুলো শীতকালে হয় আমরা সেগুলোর দিকে খেয়াল করব। বাঁধাকপি, ফুলকপি, মূলা, গাজর, এগুলো হলো কি রবি শস্যের উদাহরণ। আর যদি খরিফ শস্য তাহলে চিচিঙ্গা, তারপরে হলো পটল, করল্লা, তারপর হলো যত প্রকারের ফ্রুটস আছে, সব না ম্যাক্সিমাম, আম, জাম, কাঁঠাল, আমলকি, হ্যাঁ, এগুলা সব কিন্তু খরিফ অর্থাৎ গ্রীষ্মকালীন। তাহলে এরকম দিতে পারে নিচের কোনটি রবি শস্যের উদাহরণ, তখন আমরা এটা বের করে ফেলবো। হ্যাঁ, একটু মাথা ঠান্ডা থাকলেই হবে। আচ্ছা, এবার আমরা লিখব, ভালো করে আমরা খেয়াল করি, লিখব আমরা জুম চাষ। জুম চাষ, তো জুম চাষ তো আমরা বুঝি, তারপর আর একটু খেয়াল করি আমরা। জুম চাষ হলো পাহাড়ি এলাকায় উপজাতিদের এক ধরনের বিশেষ চাষাবাদ পদ্ধতিকে জুম চাষ বলা হয়। আমি আবারও বলছি, পাহাড়ি এলাকায় উপজাতিদের এক ধরনের বিশেষ চাষাবাদ পদ্ধতিকে জুম চাষ বলা হয়। এরপর লিখব আমরা জুম চাষ। তাহলে জুম চাষ কারা করে? উপজাতিরা। কোথায় করা হয়? পাহাড়ে। তাহলে জুম চাষ করতে গেলে কি লাগবে? পাহাড় লাগবে। 35তম বিশেষ পরীক্ষা কোশ্চেন আসছিল জুম চাষ করা হয় কোথায়। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে পাহাড় আছে কোথায় কোথায়। প্রথমত পার্বত্য অঞ্চলে, খাগড়াছড়ি, রাঙামাটি আর হচ্ছে বান্দরবান, এই 3টা জেলায় সবচেয়ে বেশি পাহাড় আছে। তারপর চট্টগ্রামে আছে, কক্সবাজারেও আছে, তারপর কোথায় আছে? সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এইখানে আছে, তারপরে ময়মনসিংহে আছে। মূলত এই কয় জায়গায় পাহাড় আছে।
তাহলে প্রথমে আমরা চিন্তা করব পার্বত্য জেলা 3টি, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান। 35তম বিসিএস কোশ্চেন আসছিল জুম চাষ করা হয় কোথায়? অপশনে ছিল একটা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান। দ্যাট ওয়াজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে জুম চাষ করতে গেলে কি লাগবে? পাহাড় লাগবে। লিখবো আমরা জুম চাষ পরিবেশের জন্য ক্ষতিকর। তাহলে একটা কোশ্চেন আসতে পারে জুম চাষ পরিবেশের উপকার করে, ক্ষতি করে, ভারসাম্য রক্ষা করে, ইত্যাদি ইত্যাদি। না জানলে কিন্তু মানুষ দিয়ে দেবে কি, কারণ কোনো চাষাবাদ তো জুম পরিবেশের ক্ষতি করে না জুম চাষ ছাড়া। তাহলে জুম চাষ পরিবেশের কি করে? ক্ষতি করে। লিখব আমরা জুম চাষকে উপজাতিদের খাদ্য ব্যাংক বলা হয়। জুম চাষকে উপজাতিদের খাদ্য ব্যাংক বলা হয়। জুম চাষ বছরে 2 বার করা হয়। কয়বার? 2 বার করা হয়। তাহলে জুম চাষকে উপজাতিদের কি বলা হয়? খাদ্য ব্যাংক বলা হয়। আচ্ছা, এবার আমরা লিখব জুম চাষের পর লিখব আমরা কৃষি শুমারি। কৃষি শুমারি, শুমারি অর্থ কি? গণনা। আমরা যেমন আদম শুমারি দেখেছিলাম, এখন হলো কৃষি শুমারি। বাংলাদেশে প্রথম কৃষি শুমারি হয় কবে? মোট হয় কয়বার? এরকম একটা কোশ্চেন আসতে পারে। তো আমরা আদম শুমারি দেখেছিলাম, এখন আমরা দেখব কৃষি শুমারি। আমরা কৃষি শুমারি 77, 87, 86, 97, 2008 এবং 2019। তাহলে বাংলাদেশের প্রথম কৃষি শুমারি হয়েছে 1977 সালে। মোট হয়েছে 2, 3, 4, 5 বার। তাহলে প্রথম হয়েছে কত সালে? 1977 সালে। সর্বশেষ হলো 2019 সালে। মোট হয়েছে 5 বার। ওকে, তাহলে আমরা লিখব বাংলাদেশে কৃষি শুমারি হয়েছে মোট 5 বার। প্রথম হয়েছে 1977 সনে, তারপর 86, 97, 8, 19, 77, 86, 97, 2008, 2019। ওকে, আচ্ছা, কোনো বইতে 6 বার আছে, এটা সঠিক না। তারপর আমি এটা নোট লিখে রাখি আমরা। উল্লেখ্য যে 1960 সালে প্রথম পাকিস্তান আমলে একবার এই অঞ্চলে কৃষি শুমারি হয়েছিল। কৃষি শুমারি হয়েছিল। তাহলে 1960 সালেটা ধরলে 6 বার। কিন্তু একটু খেয়াল করি, আদমশুমারির ক্ষেত্রে কিন্তু আমরা সেটা ধরছি না। যেমন 1961 সালে কিন্তু আমাদের দেশে আদমশুমারি হয়েছিল। যখন আদমশুমারি কাউন্ট করি তখন কিন্তু আমরা 1974 থেকে কাউন্ট করি। সো এক্ষেত্রেও কিন্তু তাই। তাহলে 5 বার ইজ দ্য রাইট অ্যান্সার। যদি 5 বার না থাকে তাহলে কিন্তু আমরা 6 বার দিতে পারি। 77, 86, 97, 8 আর 19। আর 1960 সালে পাকিস্তান আমলে একবার হয়েছিল, এটা আমরা দেখলাম। ওকে, এবার আমরা লিখব, ভালো করে আমরা খেয়াল করি। আমরা লিখব হলো ধান। আমাদের দেশের প্রধান খাদ্যশস্য বা ফসল হচ্ছে ধান। তাহলে আমরা হেডলাইন লিখি ধান। ওকে, ধান। তাহলে ধান কি? ধান হচ্ছে আমাদের দেশের মানুষের প্রধান খাদ্যশস্য। তাহলে বাংলাদেশের মানুষের প্রধান, রাইস ইজ দ্য মেইন ফুড অফ আওয়ার কান্ট্রি। মেইন ফুড আমরা যাই বলি না কেন। বাংলাদেশের মোট আবাদি জমির কত ভাগ জমিতে ধান চাষ করা হয়? 70 ভাগ জমিতে ধান চাষ করা হয়। কত ভাগ? 70 ভাগ। তাহলে আমাদের দেশের মোট আবাদি জমির 70 ভাগ জমিতে ধান চাষ করা হয়। ধান চাষ করা হয়।
তাহলে আমাদের দেশের মোট কত ভাগ জমিতে ধান চাষ করা হয়? 70 ভাগ জমিতে। ধানের মৌসুম 3টি। ধানের সিজন বা মৌসুম, ধানের সিজন মৌসুম 3টি। কয়টি? 3টি। আউশ, আমন ও বোরো। এগুলাকে কিন্তু আমরা ধানের জাত মনে করি। আউশ ধান না, এটা কিন্তু ধানের জাত না, এটা একটা সিজন, মৌসুম। দ্যাট মিন্স আউশের সিজনে যত ধান হয় সব আউশ ধান, আমনের সিজনে যত ধান হয় সব আমন ধান, এবং বোরোর সিজনে যত ধান হয় সব বোরো ধান। এগুলাকেই অনেকে ধানের জাত মনে করে ভুল করে। ওয়ান্স আই অলসো থট দ্যাট, আমি নিজেও একসময় ভাবতাম এটা ধানের জাত না, এটা কিন্তু মৌসুম। তাহলে আমাদের দেশে ধানের সিজন মৌসুম হলো 3টি। আমাদের দেশে ধানের প্রধান সিজন হলো বোরো। তাহলে আমাদের দেশে ধানের প্রধান সিজন কোনটি? বোরো। ওকে, তাহলে ধানের প্রধান সিজন কোনটি? বোরো। লিখবো আমরা ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ। ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ। তাহলে ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। শীর্ষ দেশ চীন। তাহলে ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। রপ্তানিতে ভারত। রপ্তানিতে দ্বিতীয় হচ্ছে থাইল্যান্ড। তাহলে উৎপাদনের শীর্ষ দেশ চীন, রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে ভারত, আর রপ্তানিতে দ্বিতীয় হলো থাইল্যান্ড। প্রথমে রপ্তানিতে থাইল্যান্ড ছিল, গত 2 বছর আগে ভারত কিন্তু থাইল্যান্ডকে টপকে 1 নম্বরে আসছে। বাংলাদেশ ধান উৎপাদনে তৃতীয়। বাংলাদেশ ধান উৎপাদনে কত? তৃতীয়। তবে আমরা সাধারণত রপ্তানি করি না, কারণ আমাদের জনসংখ্যা অনেক কম, যা হয় উৎপাদন করি তাই, কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে যায় নাকি। এর কারণও আছে, আসলে দুনিয়ায় ভাত খায় এরকম অনেক জাতি আছে, কিন্তু আমাদের মতো এত বেশি ভাত খায়, গপ গপ করে ভাত খায়, এরকম জাতি কিন্তু আর একটাও নাই, তাই না? যেমন আমি যদি বলি, চাইনিজদের মেইন ফুডও কিন্তু রাইস, বাট ওরা ভাত খায় কি দিয়ে? বাট স্টিক দিয়ে ভাত খায়। জাপানিজ এরা স্টিক দিয়ে খায়। আর আমাদের অবস্থা কি? আমাদের চামিচ দিয়ে খাইলেও আমাদের পেট ভরে না, তাই না? আর হাত দিয়ে না খাইলে তৃপ্তি নাই, হলো অবস্থা। যাক, তাহলে বাংলাদেশ ধান উৎপাদনে তৃতীয়, তবে রপ্তানি করে না। তবে একটা কোশ্চেন আসতে পারে, সরকারিভাবে প্রথম চাল রপ্তানি করা হয় কোথায়? বাংলাদেশ সরকারিভাবে প্রথম চাল রপ্তানি করে শ্রীলঙ্কায়। সরকারিভাবে বাংলাদেশ প্রথম চাল রপ্তানি করে শ্রীলঙ্কায়, খেয়াল থাকে যেন। ওকে, যদিও রপ্তানি করার সক্ষমতা আমাদের এখনও ওইভাবে হয় নাই, কিন্তু তারপরেও একবার করা হয়েছিল, যে কারণেই হোক। ওকে, তাহলে সরকারিভাবে বাংলাদেশ প্রথম চাল রপ্তানি করে কোথায়? শ্রীলঙ্কায়। আচ্ছা, এরপর আমরা লিখব ধান গবেষণা ইনস্টিটিউট। ধান গবেষণা ইনস্টিটিউট বিরি, এটার নাম হলো বিরি। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটার অবস্থান কোথায়? গাজীপুরের জয়দেবপুর। জয়দেবপুর গাজীপুর। ওকে, তাহলে বিরি কোথায় অবস্থিত? জয়দেবপুর গাজীপুর বা গাজীপুরের জয়দেবপুর। 1970 সালে বিরি প্রতিষ্ঠিত হয়, 1970। তাহলে বিরি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1970 সালে। একটু লিখবো আমরা ইরি, অর্থাৎ আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, IRRI, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটা ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে অবস্থিত। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। তাহলে বিরি কোথায় অবস্থিত? গাজীপুরের জয়দেবপুর। ইরি হলো ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে।
ম্যানিলা, IRRI, ম্যানিলা, ম্যানিলা ফিলিপাইন। ওকে, এটা 1960 সালে প্রতিষ্ঠিত। তাহলে ইরি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1960 সালে। বিরি হলো 1970 সালে। এবার লিখবো আমরা উন্নত জাত। তার মানে আমরা জানতে চাই উন্নত জাতের ধানের নাম কি? ইরাটম, বৃষাইল, হীরা, হরি, ময়না। আমি আবারও বলছি, ইরাটম, বৃষাইল, হীরা, হরি, ময়না। নারিকা 1, মালাইরি, সোনার বাংলা, বাংলামতি। আমি আবারও বলছি, লিখে দেই, ইরাটম, ইরাটম, বৃষাইল, বৃষাইল, হীরা, হরি, ময়না। সোনার বাংলা, সোনার বাংলা, বাংলামতি, বাংলামতি। আমি আবার বলছি, ইরাটম, বৃষাইল, হীরা, হরি, ময়না, সোনার বাংলা, বাংলামতি, মালাইরি, মালাইরি। ওকে, তো এরকম আরও জাত আছে, এগুলো হলো প্রধান প্রধান বা এগুলো পরীক্ষা আসার মতো। আরেকটা লিখবো আমরা, নারিকা 1, নায়িকা না কিন্তু, নারিকা 1। তাহলে এগুলো হলো উন্নত জাতের ধানের নাম, ইরাটম, বৃষাইল, হীরা, হরি, ময়না, সোনার বাংলা, বাংলামতি, নারিকা 1। সর্বপ্রথম আমাদের দেশে যে হাইব্রিড ধানের চাষ করা হয় তার নাম ছিল ইরি 8, ইরি 8। সর্বপ্রথম আমাদের দেশে যে হাইব্রিড ধানের চাষাবাদ করা হয়েছিল তার নাম ছিল ইরি 8। ওকে, লিখবো আমরা বিনা 8, বিনা 8। এটি লবণাক্ততা সহিষ্ণু ধান, এটি লবণাক্ততা সহিষ্ণু ধান। তাহলে যদি প্রশ্ন হয় বিনা 8 ধান কোন অঞ্চলে উৎপাদন করা হয়? উপকূলীয় অঞ্চলে বা উপকূলীয় জেলাগুলিতে। তো উপকূলীয় জেলা কোনগুলি? এগুলো তো আমরা জানি, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ইত্যাদি। তাহলে বিনা 8 ধান কোন ধান? বিনা 8 ধান হচ্ছে, বিনা 8 ধান হচ্ছে, ভালো করে আমরা খেয়াল করি, এটি লবণাক্ততা সহিষ্ণু ধান আর এটা উপকূলীয় জেলাগুলিতে উৎপাদন বা চাষাবাদ করা হয়। আর ইরি 8 হলো প্রথম যে হাইব্রিড ধান আমাদের দেশে চাষাবাদ করা হয়েছিল তার নাম ছিল ইরি 8। লিখব আমরা T33, সরি B33 বা B33। এটা কি ছিল? এটা একটা ধান, উত্তর বা ব্রি থাকতে পারে, ব্রিও থাকতে পারে, বিও থাকতে পারে। এটি উত্তরবঙ্গের মঙ্গা অঞ্চলে অধিক উৎপাদনশীল ধান, উত্তরবঙ্গের মঙ্গা অঞ্চলে অধিক উৎপাদনশীল ধান। তাহলে এটা একটা স্পেশাল কোয়ালিটির ধান যে মঙ্গা অঞ্চলে অধিক উৎপাদনশীল ধান। একটা নোট লিখে রাখি আমরা, মঙ্গা হয় কোথায়? রংপুর অঞ্চলে বা উত্তর অঞ্চলে। যদিও এখন আর মঙ্গা হয় না, তারপরেও যদি পরীক্ষা আসে মঙ্গা হয় কোথায়, তাহলে উত্তর হবে রংপুর অঞ্চলে বা উত্তর অঞ্চলে। আর মঙ্গা হয় কখন? ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসে, ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসে। ওকে, আচ্ছা, ভালো করে আমরা খেয়াল করি। তাহলে মঙ্গা হয় কখন? ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসে। বিশ্বের প্রথম জিঙ্ক সমৃদ্ধ ধানের নাম B62। বিশ্বের প্রথম জিঙ্ক সমৃদ্ধ ধানের নাম B62।
বিশ্বের প্রথম জিঙ্ক সমৃদ্ধ ধানের নাম BRI-62। তাহলে এই ধান উদ্ভাবন করেছে কে? বাংলাদেশ বা বাংলাদেশ। তাহলে বাংলাদেশ তো আর করে নাই, কেউ একজন করেছে, তার নাম কি? ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন। তাহলে বিশ্বের প্রথম জিঙ্ক সমৃদ্ধ ধান আবিষ্কার করেছে ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন, বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন, বাংলাদেশ। ওকে, আচ্ছা। সবচেয়ে বেশি চাল কল আছে, রাইস মিল আছে নওগাঁ জেলায়। সবচেয়ে বেশি চাল কল আছে নওগাঁ জেলায়। সবচেয়ে বেশি রাইস মিল বা চাল কল কোথায় আছে? নওগাঁ জেলায়। কোন জেলায়? নওগাঁ জেলায়। তাহলে সবচেয়ে বেশি রাইস মিল বা চাল কল আছে কোথায়? নওগাঁ জেলায়। এমন কোনো ধান আছে যা বা চাল আছে যা পানি দিলেই তার ভাত হয়ে যায়? অঘনী বোরা। তাহলে কোন চাল পানি দিলেই ভাত হয়ে যায়, রান্না করা লাগবে না? অঘনী বোরা। অনেক সুবিধা আছে মেয়েদের জন্য। তাহলে কোন চাল যা পানি দিলেই ভাত হয়ে যায়? অঘনী বোরা, রান্না করা লাগে না। ওকে, এরপরে আমরা একটু লিখব পাট, জুট। তো আমরা তো ছোটবেলায় পড়তাম জুট ইজ দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। পড়তে পড়তে তো আমরা মুখে ফেনা উঠায় ফেলছিলাম, রাইট? আচ্ছা, তো এখন প্রশ্ন হলো পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর। পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর। তাহলে জেলা কোনটি? ফরিদপুর। এটা কিন্তু 40তম BCS আসছিল। ওকে, শীর্ষ দেশ ভারত। তাহলে পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর, শীর্ষ দেশ ভারত। রপ্তানিতে বাংলাদেশ। তাহলে পাট রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশ হলো পাট উৎপাদনে দ্বিতীয় কিন্তু রপ্তানিতে শীর্ষ। তাহলে উৎপাদনে দ্বিতীয়, রপ্তানিতে শীর্ষ। আচ্ছা, পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মানিক মিয়া এভিনিউ, ঢাকা। মানিক মিয়া এভিনিউ, ঢাকা। পাট গবেষণা ইনস্টিটিউট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এভিনিউ, মানিক মিয়া এভিনিউ, ঢাকা। তাহলে পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মানিক মিয়া এভিনিউ, ঢাকা। খেয়াল থাকে যেন, পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মিয়া এভিনিউ, ঢাকা। আচ্ছা, এরপরেও লিখবো আমরা। তাহলে পাট গবেষণা ইনস্টিটিউট দেখলাম, মানিক মিয়া। এটা কোথায়? সংসদ ভবনের উল্টা পাশে। আমরা এটুকু যদি মনে রাখবো, সংসদ ভবনের উল্টা পাশে। আচ্ছা, পাট আইন পাশ হয় জাতীয় সংসদে 2017 সালে। পাট আইন জাতীয় সংসদে পাশ হয় 2017 সালে। কেন আইন? কারণ পাটের সুদিন ফিরিয়ে আনার জন্য। এখন আমরা ছোটবেলায় পাটের ব্যাগে বাজার করছি, এই কথা বললে এখনকার ছেলে মেয়েরা হাসবে। আমি অনেক মনে আছে, আমি অসংখ্য পাটের চটের ব্যাগে আমরা বাজার করতাম। এখন তো যে নাইলন, প্লাস্টিক, পলিথিন এগুলোতে বাজার করা হয়। আরও অনেক ধরনের ব্যাগ আছে। গালিচা ছিল, অর্থাৎ কার্পেটগুলো ছিল পাটের, ইত্যাদি ইত্যাদি। তো এখন এগুলো তো আর নাই। সো পাটের ব্যবহার কমে গেছে। ব্যবহার করলে কমে গেলে চাহিদা কমে যায়। আর পাট কিন্তু পরিবেশের জন্য খুব ভালো, কারণ পাট পচনশীল। পলিথিন, প্লাস্টিক বা অন্যান্য এগুলো কিন্তু পচনশীল না। পরিবেশের জন্য, মাটির জন্য, উদ্ভিদের জন্য অনেক ক্ষতিকর। তাহলে পাট কিন্তু পরিবেশ বান্ধব। এই জন্য আমাদের আবার
পাটের ব্যবহার বাড়াতে হবে। যেন পাটের ব্যবহার বৃদ্ধি করার জন্য 2017 সালে জাতীয় সংসদে পাট আইন করা হয়। এখানে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রায় 17 থেকে 19টা পণ্য, ভালো করে আমরা খেয়াল করি, পণ্যের বাজারজাত এবং গুদামজাতকরণের জন্য পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হয়। যেমন চাল, ডাল, আলু, ভুট্টা, এগুলোর ক্ষেত্রে পাটের বস্তা ব্যবহার এবং গুদামজাত এবং বাজারজাত করার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। এটা খুব ভালো একটা আইডিয়া, যেন সবাই পাটের জিনিস ব্যবহার করে, তাহলে কি হবে, পাটের চাহিদা বৃদ্ধি পাবে। ওকে, তাহলে পাট আইন জাতীয় সংসদে পাশ হয় কবে? 2017 সালে। পাটের উৎপাদন এবং ব্যবহার বৃদ্ধি করার জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবহারের ক্ষেত্রে পাটের বস্তা বাধ্যতামূলক। জাতীয় পাট দিবস 6 মার্চ। জাতীয় পাট দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জাতীয় পাট দিবস, জাতীয় পাট দিবস 6 মার্চ। আমরা এভাবে মনে রাখতে পারি 7ই মার্চের আগের দিন। 6 মার্চ কবে? 7ই মার্চের আগের দিন। বাংলাদেশ বর্তমানে বিশ্বের 188টি দেশে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের 188টি দেশে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে। তাহলে বাংলাদেশ বর্তমানে বিশ্বের কতটি দেশে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে? 188টি দেশে। ওকে, আচ্ছা, এরপর আমরা লিখব, ভালো করে আমরা খেয়াল করি। পাট পাতা থেকে সবুজ চা উৎপাদনের পদ্ধতি উদ্ভাবন করেছেন। পাট পাতা থেকে সবুজ চা উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন ইসমাইল হোসেন খান। কে করেছে? ইসমাইল হোসেন খান। পাট পাতা থেকে সবুজ চা উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছে ইসমাইল হোসেন খান। পাট পাতা থেকে অর্গানিক চা উদ্ভাবন করেছে পাট গবেষণা ইনস্টিটিউট। পাট পাতা থেকে অর্গানিক চা উদ্ভাবন করেছে পাট গবেষণা ইনস্টিটিউট। কে করেছে? পাট গবেষণা ইনস্টিটিউট। আমরা লিখব জুটন। জুট প্লাস কটন, তাই এর নাম জুটন। জুট প্লাস কটন, তাই এর নাম জুটন। জুট প্লাস কটন, তাই এর নাম কি? জুটন। জুট প্লাস কটন। এখানে জুটের অনুপাত 70 অনুপাত, কটন হলো 30। তাহলে আধুনিক উৎপাদন ব্যবস্থার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ থিঙ্কিং সেটা হলো কস্ট মিনিমাইজ, যেটা এখানে 100% বাস্তবায়ন হয়েছে, তাই না? এতে এই জুটনের পাঞ্জাবি, ফতুয়া, ইভেন শাড়িও আছে। গত 2 বছর আগে ভালো করে আমরা খেয়াল করি, পাট দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুটনের শাড়ি পরছেন। কেন? মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। জুটনকে আবিষ্কার করেছে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। তাহলে জুটনের উদ্ভাবক বা আবিষ্কারককে? ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। ওকে, তাহলে জুটন হলো পাট, এক ধরনের বিশেষ কাপড় যা পাট ও তুলার সংমিশ্রণে তৈরি করা হয়। এতে জুট ও কটনের অনুপাত 70 অনুপাত 30। এর উদ্ভাবক বা আবিষ্কারক হলেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। এবার লিখবো আমরা জুটিন। এটা আসবে পরীক্ষায়। আগেরবার ছিল জুটন, এবার হলো জুটিন। পাট দিয়ে পরিবেশ বান্ধব, দীর্ঘস্থায়ী, আরামদায়ক, আমি আবারও বলছি, পাট থেকে পরিবেশ বান্ধব, দীর্ঘস্থায়ী, আরামদায়ক এক ধরনের টিন উদ্ভাবন করা হয়েছে, যার নাম হচ্ছে জুটিন। এটা এখনও বাণিজ্যিকভাবে বাজারে আসে নাই, তবে পরীক্ষামূলকভাবে সফল। এর আবিষ্কারক হলেন ডক্টর মোবারক আহমেদ।
মোবারক আহমেদ, ডক্টর মোবারক আহমেদ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসবে, ডক্টর মোবারক আহমেদ। ওকে, তাহলে জুটিন হলেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ, জুটন হলেন ডক্টর মোবারক আহমেদ, খেয়াল থাকে যেন। ওকে, আচ্ছা, পাট পাতা থেকে পচনশীল পলিমার ব্যাগ উদ্ভাবন করেছেন, পচনশীল পলিমার ব্যাগ উদ্ভাবন করেছেন ডক্টর মোবারক আহমেদ। তাহলে জুটিন এবং পচনশীল পলিমার ব্যাগ দুটাই কে? ডক্টর মোবারক আহমেদ, আর জুটন হলেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। আচ্ছা, এটা হলো, তাহলে এইগুলো আমরা দেখব পাঠ থেকে। তাহলে জুটন হলো ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ, আর জুটিন হলো ডক্টর মোবারক আহমেদ। পচনশীল পলিমার ব্যাগ ডক্টর মোবারক আহমেদ, আর সবুজ চা হলো ডক্টর ইসমাইল হোসেন খান, আর অর্গানিক চা হলো পাট গবেষণা ইনস্টিটিউট। ওকে, তো আমরা দেখলাম জুটন এবং জুটিন। জুটন হচ্ছে ডক্টর সিদ্দিকুল্লাহ, ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ, জুটিন হলো ডক্টর মোবারক আহমেদ খান। এবার আমরা লিখব চা, আমরা লিখব চা। টি, তাই তো? আচ্ছা, ভালো করে আমরা খেয়াল করি। চা উৎপাদনের শীর্ষ জেলা মৌলভীবাজার, চা উৎপাদনের শীর্ষ জেলা মৌলভীবাজার, মৌলভীবাজার। শীর্ষ দেশ চীন, তাহলে শীর্ষ দেশ কোনটি? চীন। বাংলাদেশ হলো চা উৎপাদনে নবম, বাংলাদেশ চা উৎপাদনে নবম। তাহলে চা উৎপাদনের শীর্ষ জেলা মৌলভীবাজার, শীর্ষ দেশ চীন, এবং বাংলাদেশ হলো চা উৎপাদনে বাংলাদেশ নবম। আচ্ছা, ভালো করে আমরা খেয়াল করি। বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় বৈজ্ঞানিকভাবে, পরীক্ষামূলকভাবে প্রথম চায়ের চাষ শুরু হয় চট্টগ্রামের ক্লাব প্রাঙ্গণে। বৈজ্ঞানিকভাবে পরীক্ষামূলকভাবে প্রথম চায়ের চাষ হয় চট্টগ্রামের ক্লাব প্রাঙ্গণে। 1840 সালে প্রথম চা চাষ হয় বাংলাদেশে, প্রথম চট্টগ্রাম ক্লাব প্রাঙ্গণে। কোথায়? চট্টগ্রামের ক্লাব প্রাঙ্গণে। তবে বাণিজ্যিকভাবে প্রথম চার চাষ হয় সিলেটের মালিনী ছড়ায়, বাণিজ্যিকভাবে প্রথম চায়ের চাষ হয় সিলেটের মালিনী ছড়ায় 1857 সালে। বাণিজ্যিকভাবে 1857 সালে সিলেটের মালিনী ছড়ায় প্রথম চায়ের চাষ হয়। তাহলে পরীক্ষামূলকভাবে হয় চট্টগ্রামের ক্লাব প্রাঙ্গণে, বাণিজ্যিকভাবে হয় সিলেটের, ভালো করে আমরা খেয়াল করি, মালিনী ছড়া। তাহলে প্রথম চা বাগান হলো মালিনী ছড়া চা বাগান, দেশের প্রথম চা বাগান মালিনী ছড়া চা বাগান। ওকে, দেশের প্রথম চা বাগান মালিনী ছড়া চা বাগান। আচ্ছা, এরপর আমরা লিখব চা উন্নয়ন বোর্ড, চা উন্নয়ন বোর্ড, চা উন্নয়ন বোর্ড, চা উন্নয়ন বোর্ড চট্টগ্রাম, চা উন্নয়ন বোর্ড। চা গবেষণা কেন্দ্র, চা গবেষণা কেন্দ্র বা ইনস্টিটিউট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ওকে, তাহলে ভালো করে খেয়াল করি আমরা, বোর্ড কোথায়? চট্টগ্রাম। ইনস্টিটিউট বা গবেষণা কেন্দ্র কোথায়? শ্রীমঙ্গল, মৌলভীবাজার। তাহলে ভালো করে খেয়াল করি, ইনস্টিটিউট হচ্ছে শ্রীমঙ্গল, মৌলভীবাজার, বোর্ড হলো চট্টগ্রাম। তাহলে চা গবেষণা বোর্ড চট্টগ্রাম, চা উন্নয়ন বোর্ড চট্টগ্রাম,
চা উন্নয়ন বোর্ড চট্টগ্রাম, ইনস্টিটিউট বা কেন্দ্র হলো শ্রীমঙ্গল মৌলভীবাজার। তাহলে বোর্ড কোথায়? উন্নয়ন বোর্ড চট্টগ্রাম, ইনস্টিটিউট হলো শ্রীমঙ্গল মৌলভীবাজার। ওকে, এবার আমরা লিখব দেশে প্রথম অর্গানিক চায়ের চাষ হয়। দেশে প্রথম অর্গানিক চায়ের চাষ হয় পঞ্চগড়ে। দেশে প্রথম অর্গানিক চায়ের চাষ হয় পঞ্চগড়ে। কোথায়? পঞ্চগড়ে। বা সমতল ভূমির চা বাগান বলা হয় পঞ্চগড়কে। সমতল ভূমির চা বাগান বলা হয় পঞ্চগড়কে। দেশে চা বাগানের সংখ্যা 167টি। দেশে চা বাগানের সংখ্যা 167টি। তাহলে দেশে চা বাগানের সংখ্যা কতটি? 167টি। আচ্ছা, এবার লিখবো আমরা, যদিও এটা ইটস নট এ গুড কোশ্চেন, তারপরও পরীক্ষা আসছে কয়েকবার। ওকে, আচ্ছা, তাহলে অর্গানিক চায়ের চাষ হয় পঞ্চগড়ে। প্রথম অর্গানিক চায়ের যে জাত সেটা ছিল মিনা। তাহলে প্রথম অর্গানিক চায়ের জাতের নাম অর্গানিক চায়ের জাত হলো মিনা। তাহলে কার্টুন ব্যতীত মিনা কি? দেশের প্রথম অর্গানিক চা। আচ্ছা, চা কন্যা ভাস্কর্য শ্রী মৌলভীবাজার। চা কন্যা ভাস্কর্য মৌলভীবাজার। এখানে বলা আছে চায়ের দেশে স্বাগতম। চা কন্যা ভাস্কর্য মৌলভীবাজার। টি মিউজিয়াম শ্রীমঙ্গলে অবস্থিত। টি মিউজিয়াম, তাহলে টি মিউজিয়াম কোথায় অবস্থিত? শ্রীমঙ্গলে। ওকে, আচ্ছা, চা পাতায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স। চা পাতায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স। তাহলে চা পাতায় কি থাকে? ভিটামিন বি কমপ্লেক্স। ওকে, এরপর আমরা লিখব গম। গম, যারা ভাত খায় না তারা কি খায়? গম খায়, রুটি খায়, আটা পরোটা খায়, তাই না? গম। গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। তাহলে গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ঠাকুরগাঁও। এরপর লিখবো আমরা শীর্ষ দেশ চীন। তাহলে জেলা হলো ঠাকুরগাঁও, জেলা। তো আমরা এখানে লিখবো গম। জেলা হলো ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও। আর দেশ হচ্ছে চীন। রপ্তানিতে ইউএসএ, আমেরিকা। তাহলে ভালো করে খেয়াল করি, ধান উৎপাদনেও চীন, আবার গম উৎপাদনেও চীন। রপ্তানিতে ধান রপ্তানিতে ভারত, গম রপ্তানিতে আমেরিকা, খেয়াল থাকে যেন। ওকে, আচ্ছা, এবার লিখবো আমরা উন্নত জাত। তার অর্থ আমরা জানতে চাই গমের উন্নত জাতের নাম কি? উন্নত জাতের গমের নাম কি? অগ্রণী, সোনালিকা, বলাকা, দোয়েল, আনন্দ, আকবর, কাঞ্চন, বরকত। আমি আবার বলছি, অগ্রণী, সোনালিকা, বলাকা, দোয়েল, আনন্দ, আকবর, কাঞ্চন, বরকত। ইনিয়া 66, ইনিয়া 66, জোপাটিকা। ইনিয়া 66, জোপাটিকা। বারি 33, বারি 33। তো আমরা একটু লিখি অগ্রণী, সোনালিকা, অগ্রণী, সোনালিকা, সোনালিকা, বলাকা, দোয়েল। অগ্রণী, সোনালিকা, বলাকা, দোয়েল, আনন্দ, আনন্দ, আকবর, কাঞ্চন, কাঞ্চন, বরকত, বরকত। ইনিয়া 66, ইনিয়া 66, জোপাটিকা। দোপাটিকা না কিন্তু, জোপাটিকা,
জোপাটিকা, বারি 33, বারি 33 এটা ব্লাস্ট প্রতিরোধী, ব্লাস্ট প্রতিরোধী। তাহলে কোনটি ব্লাস্ট প্রতিরোধী গাম? বারি 33, খেয়াল থাকে যেন। অগ্রণী, সোনালিকা, বলাকা, দোয়েল, আনন্দ, আকবর, কাঞ্চন, বরকত, ইনিয়া 66, জোপাটিকা, বারি 33 এগুলো উন্নত জাতের গম। ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, সেটা কেমন? পাখি ছাড়া বলাকাও দোয়েল কিসের নাম? গমের নাম। সম্রাট ব্যতীত আকবর কিসের নাম? গমের নাম। নায়ক ব্যতীত কাঞ্চন কিসের নাম? গমের নাম। ইলিয়াস কাঞ্চন এক সময়ের হট থ্রোট নায়ক, তাই না? বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, 80 বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্রের নাম হলো এই বেদের মেয়ে জ্যোৎস্না, ইলিয়াস কাঞ্চন। খুব ভালো মানুষ। নিশ্চা, নিরাপদ সড়ক চাইয়ের আন্দোলনের প্রতিকৃত বা অগ্রদূত বলা হয় ওনাকে। ওকে, আচ্ছা, তো এটা এইভাবে আসতে পারে। গম গবেষণা কেন্দ্র, নসিপুর, দিনাজপুর। গম গবেষণা কেন্দ্র, নসিপুর, দিনাজপুর। নসিপুর, নসিপুর, দিনাজপুর, দিনাজপুর। তাহলে গম গবেষণা কেন্দ্র কোথায়? নসিপুর, দিনাজপুর। গম গবেষণা কেন্দ্র নসিপুর, দিনাজপুর, খেয়াল থাকে যেন। এবার লিখবো আমরা বিবিধ বা বিবিধ, বিবিধ বা বিবিধ। তো আমরা একটু লিখি, বিবিধ বা বিবিধ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে ইনশাল্লাহ, সব পরীক্ষায় কমন আসবে। ওকে, এর ইংরেজি হলো মিসলিনিয়াস বা মিসেলিনিয়াস, MIS। কারেকশানে কিন্তু অনেক সময় আসে MISCELLANEOUS। ওকে, আমরা প্রথম লিখব, ভালো করে খেয়াল করি। তুলা বেশি উৎপাদন হয় ঝিনাইদহ। তুলা উৎপাদনের শীর্ষ জেলা, তুলা উৎপাদনের শীর্ষ জেলা, তুলা, ঝিনাইদহ, ঝিনাইদহ। ওকে, এক সময় যশোর ছিল, এখন ঝিনাইদহ। যশোর এবং ঝিনাইদহ এই অঞ্চলে যে তুলা উৎপাদন হয়, এটা পৃথিবীর বেস্ট কটনের মতো একটা কটন। পৃথিবীতে বেস্ট কটন, সর্বোৎকৃষ্ট মানের তুলা উৎপাদন হয় মিশরে। ইজিপশিয়ান কটন খুবই বিখ্যাত। আমাদের যশোরের তুলার মান, এই ঝিনাইদহ এই অঞ্চলের তুলার মান কিন্তু ওই অঞ্চলের ইজিপশিয়ান কটনের প্রায় সমমানের তুলা হয় এখানে। ওকে, আচ্ছা, তুলা উৎপাদনের শীর্ষ জেলা তাহলে ঝিনাইদহ। লিখবো আমরা রেশম উৎপাদনের শীর্ষ জেলা চাঁপাইনবাবগঞ্জ। রেশম উৎপাদনের শীর্ষ জেলা, রেশম, চাঁপাইনবাবগঞ্জ। তাহলে রেশম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? চাঁপাইনবাবগঞ্জ। রেশম পোকা, রেশম পোকা, পোকা তুঁত গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে। রেশম পোকা তুঁত গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে। কি খেয়ে? তুঁত গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে। রেশম তন্তুকে তন্তুর রানী বলা হয়। ফাইবার, ফাইবার হলো তন্তু, তন্তুর রানী। রেশমের যে খুব চিকন তন্তুর, ফাইবার। ওকে, আচ্ছা, এরপর আমরা লিখব, এরপরে আমরা লিখব, ভালো করে আমরা খেয়াল করি। আলু বেশি উৎপাদন হয় বগুড়াতে। আগে ছিল তো মুন্সিগঞ্জ ছিল, এখন আর মুন্সিগঞ্জ না, এখন হলো আলু উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে বগুড়া। খেয়াল থাকে যেন। তাহলে আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? বগুড়া। ফুল উৎপাদনের শীর্ষ জেলা, ফুল, ফুল বা গোলাপ যাই বলি না কেন, যশোর। তাহলে ফুল উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? যশোর। পেয়ারা, পেয়ারা
পিরোজপুর, পিরোজপুর। তাহলে পেয়ারা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? পিরোজপুর। তামাক, তামাক কুষ্টিয়া, কুষ্টিয়া। তাহলে তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? কুষ্টিয়া, তামাক কুষ্টিয়া। আম রাজশাহী, আম, আম রাজশাহী। তাহলে আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? রাজশাহী। আনারস, আনারস টাঙ্গাইল। তাহলে আনারস উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? টাঙ্গাইল। পেঁয়াজ, পেঁয়াজ পাবনা। তাহলে পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? পাবনা। আখ নাটোর, আখ ইক্ষু নাটোর। তাহলে আখ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? নাটোর। ভুট্টা লিচু, ভুট্টা প্লাস লিচু, ভুট্টা প্লাস লিচু দিনাজপুর। তাহলে ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? দিনাজপুর। লিচু উৎপাদনের শীর্ষ জেলা এবং ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা দিনাজপুর। আচ্ছা, পাট এবং মসুর ডাল, মসুর ডাল ফরিদপুর। পাট প্লাস মসুর ডাল, পাট প্লাস মসুর ডাল ফরিদপুর, ফরিদপুর। পাট তো আমরা আগেই দেখেছিলাম, মসুর ডাল হলো ফরিদপুর। নারকেল তরমুজ, নারকেল তরমুজ ভোলা, নারকেল প্লাস তরমুজ, নারকেল প্লাস তরমুজ ভোলা, নারকেল প্লাস তরমুজ হচ্ছে ভোলা। ভালো করে খেয়াল করে, নারকেলও ভোলা, তরমুজও ভোলা। নারকেল প্লাস তরমুজ হলো ভোলা। সয়াবিন সুপারি, সুপারি হলো, তাহলে নারকেল হলো ভোলা, সুপারি হলো লক্ষ্মীপুর। সয়াবিনও লক্ষ্মীপুর। সয়াবিন প্লাস সুপারি, সয়াবিন, সয়াবিন প্লাস সুপারি, সুপারি লক্ষ্মীপুর। ওকে, সয়াবিন প্লাস সুপারি লক্ষ্মীপুর। যাক, ভালো করে খেয়াল করে আমরা এগুলা দেখবো আমরা, তাহলে আমরা মোটামুটি এখান থেকে একটা কমন আসে উৎপাদন। আচ্ছা, এছাড়াও আমরা লিখব, ভালো করে আমরা খেয়াল করি, মাছ উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ। মাছ, মাছ উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ। চিংড়িতে সাতক্ষীরা, চিংড়ি। তাহলে মাছ হচ্ছে, তাহলে আমরা অনেকগুলো দেখলাম। পেয়ারা হচ্ছে, পেঁয়াজ হলো পাবনা, আনারস টাঙ্গাইল, আখ নাটোর, তুলা ঝিনাইদহ, রেশম চাঁপাইনবাবগঞ্জ, পাট এবং মসুর ডাল ফরিদপুর, সয়াবিন সুপারি লক্ষ্মীপুর, তারপর হলো ফুল এবং গোলাপ যশোর, তামাক কুষ্টিয়া, আম রাজশাহী, ভুট্টা লিচু দিনাজপুর, নারকেল তরমুজ হচ্ছে ভোলা। আচ্ছা, এরপরে আমরা লিখবো আমরা আচ্ছা, তাহলে মাছ উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ আর চিংড়ি উৎপাদনের শীর্ষ জেলা হলো সাতক্ষীরা। অবশ্যই মশলা গবেষণা ইনস্টিটিউট বগুড়া, মশলা গবেষণা ইনস্টিটিউট বগুড়া। তাহলে মশলা কোথায়? বগুড়া। বাংলাদেশের ভাসমান চাষাবাদ পদ্ধতি বৈশ্বিক স্বীকৃতি লাভ করেছে। বাংলাদেশের ভাসমান চাষাবাদ পদ্ধতি বৈশ্বিক স্বীকৃতি পেয়েছে। ওকে, আচ্ছা, বাংলাদেশের একমাত্র খাদ্য পুষ্টি গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের একমাত্র খাদ্য পুষ্টি গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়। তৈল গবেষণা কেন্দ্র খামারবাড়ি, তৈল গবেষণা কেন্দ্র খামারবাড়ি। মৃত্তিকা গবেষণা কেন্দ্র ফার্মগেট। তাহলে মৃত্তিকা, মাটি গবেষণা কেন্দ্র ফার্মগেট, তৈল হলো খামারবাড়ি আর মাটি হলো ফার্মগেট। এখানে মনে রাখবো বাংলাদেশের একমাত্র সয়েল অর্কাইড,
খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র সয়েল অর্কাইড। সয়েল অর্কাইড হলো মাটি সংরক্ষণাগার, যেখানে মাটির বিভিন্ন ধরনের মাটির নমুনা সংরক্ষণ করা হয়। কোথায় এটা? খুলনা বিশ্ববিদ্যালয়। আর মৃত্তিকা গবেষণা কেন্দ্র এটা হলো ফার্মগেট, খেয়াল থাকে যেন। ওকে, আচ্ছা, এবার আমরা লিখব বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা বাঁধ প্রকল্প। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা বাঁধ প্রকল্প রংপুর। দেশের বৃহত্তম কৃষি উদ্যান কাশিমপুর গাজীপুর। দেশের বৃহত্তম কৃষি উদ্যান কাশিমপুর গাজীপুর। কাশিমপুর গাজীপুর। আমরা এবার একটু লিখব উন্নত জাত। এখান থেকে একটা কোশ্চেন আসবে, উন্নত জাত। উন্নত জাত, এখানে আমরা লিখব ফসলের নাম, বাম পাশে ফসলের নাম, এই পাশে লিখব জাতের নাম। জাতের নাম। ওকে, ফসলের নিচে লিখব আমরা আলু। তার মানে আমরা জানতে চাই আলুর উন্নত জাতের নাম কি। আমরা সবাই একসাথে বলবো ডায়মন্ড, কার্ডিনেল, কুফরি, সিন্দুরি, মিউজিকা। ডায়মন্ড, কার্ডিনেল, কুফরি, সিন্দুরি, মিউজিকা। তাহলে এটা হলো আলু। ডায়মন্ড, কার্ডিনেল, কুফরি, সিন্দুরি, মিউজিকা, আলু। ওকে, তাহলে এগুলো আর আমি লিখলাম না। এরপরে লিখবো আমরা আলুর পরে লিখব তুলা। ভালো করে আমরা খেয়াল করি, তুলা। তুলার নাম হলো উন্নত জাতের তুলা রূপালীয় ডেলফোস। তুলা রূপালী ও ডেলফোস। ডেলফোস, রূপালীয় ডেলফোস তুলা। তামাক, 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 সুমাত্রা ও ম্যানিলা। ম্যানিলা, তাহলে রাজধানী ছাড়া ম্যানিলা কিসের নাম? তামাকের নাম। দ্বীপ ছাড়া সুমাত্রা কিসের নাম? তামাকের নাম। ইন্দোনেশিয়ার একটা দ্বীপের নাম হচ্ছে সুমাত্রা। সুমাত্রা দ্বীপ আছে, জাভা দ্বীপ আছে ওইখানে। ওকে, ওকে, আচ্ছা, এবার লিখবো আমরা, তাহলে কি লিখলাম? তামাক। তাহলে সুমাত্রা, ম্যানিলা। তুলা হলো রূপালীয় ডেলফোস। আলু ডায়মন্ড, কার্ডিনেল, কুফরি, সিন্দুরি, মিউজিকা। লিখবো আমরা বাঁধাকপি। বাঁধাকপি গোল্ডেন ক্রস, কেওয়াই ক্রস, গ্রিন এক্সপ্রেস, ড্রাম হেড। আমি আবারও বলছি গোল্ডেন ক্রস, কেওয়াই ক্রস, গ্রিন এক্সপ্রেস, ড্রাম হেড, এগুলা কি? বাঁধাকপি। এবার লিখব বেগুন শুকতারা, তারাপুরি, ইত্তরা। শুকতারা, তারাপুরি, ইত্তরা। তরমুজ পদ্মা। একটাই লিখি আমরা, পদ্মা। তাহলে নদী ব্যতীত পদ্মা কিসের নাম? তরমুজের নাম। নদী ছাড়া পদ্মা কিসের নাম? তরমুজের নাম। তরমুজের নাম। মরিচ যমুনা। তাহলে নদী ব্যতীত যমুনা কিসের নাম? মরিচের নাম। তাহলে নদী ছাড়া যমুনা কিসের নাম? মরিচের নাম। পদ্মা হলো তরমুজের নাম। এরপরে আমরা লিখব, তাহলে মরিচ, তরমুজ, আম, মহানন্দা, হাড়িভাঙা। মহানন্দা, হাড়িভাঙা। তাহলে নদী ছাড়া মহানন্দা কিসের নাম? আমের নাম। হাড়িয়াভাঙা নদী আছে, হাড়িভাঙ্গা, এটা আমের নাম। জাদুভোগ, খিরসাপাতি, ন্যাংরা, ফজলি, এগুলো আম, এগুলার পড়ার কোনো বিষয় না, তাই না? তাহলে আমরা আবারও বলি মহানন্দা, হাড়িভাঙা, জাদুভোগ, খিরসাপাতি। মহানন্দা, হাড়িভাঙা, জাদুভোগ, খিরসাপাতি। খিরসাপাতি আম হলো বাংলাদেশের তৃতীয় জিআই পণ্য। খিরসাপাতি আম। খিরসাপাতি আম। খিরসাপাতি আম বাংলাদেশের তৃতীয় জিআই পণ্য। জিআই পণ্য। জিআই পণ্য হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ভৌগোলিক নির্দেশক পণ্য। বাংলাদেশের জিআই পণ্য আছে এ পর্যন্ত 5টি। জামদানি, ইলিশ, খিরসাপাতি আম,
তারপর হলো মসলিন এবং রাজশাহী সিল্ক। এই রাজশাহী সিল্ক খুব রিসেন্ট হয়েছে আর কি। তাহলে জিআই পণ্য কি? জিআই পণ্য হলো ভৌগোলিক নির্দেশক পণ্য, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ভৌগোলিক নির্দেশক পণ্য। বাংলাদেশের প্রথম জিআই পণ্য হলো জামদানি। আর এ পর্যন্ত জিআই পণ্য হয়েছে 5টি: জামদানি, ইলিশ, খিরসাপাতি আম, তারপর হচ্ছে খিরসাপাতি আম, মসলিন এবং রাজশাহী সিল্ক। এগুলো হলো বাংলাদেশের জিআই পণ্য, খেয়াল থাকে যেন। আচ্ছা, তাহলে এরপরে লিখবো আমরা কলা, কলার উন্নত জাত। আমাদের আলোচনায় আমরা চলে আসি কলা। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী। আমি আবারও বলছি, অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বিট জবা, অমৃত সাগর, সিঙ্গাপুরি। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, অমৃত সাগর, সিঙ্গাপুরি, বিট জবা। ওকে, এগুলা হলো কলার নাম। সাধারণভাবে আমরা কলা কি সবরি কলা, কাঁচকলা, সাগর কলা, ঠোঁটে কলা, তাই না? আরও অনেক ধরনের, আড্ডি কলাই। নো, অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বিট জবা, অমৃত সাগর, সিঙ্গাপুরি, এগুলো হলো কলা। টমেটো, টমেটো, বাহার, মানিক, রতন। বাহার, মানিক, রতন খুব কমন নাম ছেলেদের। এই জাতীয় নাম কারো থাকলে কিন্তু মেয়েরা জানতে পারলে টমেটো বলে ডাকা শুরু করবে। বাহার, মানিক, রতন। লিখব ঝুমকো, সিঁদুর, শ্রাবণী। ঝুমকো, সিঁদুর, শ্রাবণী, এইগুলাও টমেটো, মহিলা টমেটো। ঝুমকো, সিঁদুর, শ্রাবণী। ওকে, আচ্ছা। এরপর এই সঙ্গে আমরা লিখব ইলিশের জিনবিন্যাস আবিষ্কার করেছেন ইলিশের প্রফেসর হাসিনা খান এবং প্রফেসর শামসুল আলম। ইলিশের জিনবিন্যাস আবিষ্কার করেছেন প্রফেসর শামসুল আলম এবং প্রফেসর হাসিনা বেগম। প্রফেসর শামসুল আলম, প্রফেসর হাসিনা বেগম। ইলিশ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গবাদি পশুর খুরা রোগের টিকা আবিষ্কার করেছেন, গবাদি পশুর খুরা রোগের টিকা আবিষ্কার করেছেন, গবাদি পশুর খুরা রোগের টিকা আবিষ্কার করেছেন অধ্যাপক আনোয়ার হোসেন। গবাদি পশুর খুরা রোগের টিকা আবিষ্কার করেছেন অধ্যাপক আনোয়ার হোসেন। আচ্ছা, ব্ল্যাক বেঙ্গল ছাগলের জিনবিন্যাস আবিষ্কার করেছেন ইয়াহিয়া খন্দকার ও বজলুর রহমান মোল্লা। ইয়াহিয়া খন্দকার ও বজলুর রহমান মোল্লা। গবাদি পশুর খুরা রোগের টিকা হলো অধ্যাপক আনোয়ার হোসেন। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের জিনবিন্যাস আবিষ্কার করেছেন ইয়াহিয়া খন্দকার ও বজলুর রহমান মোল্লা। বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল পৃথিবীর অন্যতম সেরা ছাগল। কোন দিক দিয়ে? এর মাংস এবং দুধের পুষ্টিমানের দিক দিয়ে। ওকে, আচ্ছা। ধনচে গাছের জিনবিন্যাস আবিষ্কার করেছেন মঞ্জুরুল আলম। মঞ্জুরুল আলম, খেয়াল থাকে যেন, কে করেছেন? মঞ্জুরুল আলম। ওকে, আচ্ছা। কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য 25 ভাগ বনভূমি থাকা দরকার। আমাদের আছে 17.5 ভাগ সরকারি হিসাবে। 17.5 ভাগ, 17.5%। কত ভাগ? 17.5 ভাগ। এরপরে লিখব আমরা, তাহলে আমাদের যদিও আমাদের 17 সরকারি হিসাবে বলা হচ্ছে 17.5 ভাগ, বেসরকারি হিসাবে আছে 13 ভাগ। ভালো করে খেয়াল করি। আর ফাওয়ের মতে আছে 11.11 ভাগ, ফাওয়ের মতে। তাহলে আমরা এটাই উত্তর দিব, 17.5 ভাগ। ওকে, লিখবো আমরা বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট বা টাইডাল ফরেস্ট দুইটি। ম্যানগ্রোভ বন বা টাইডাল ফরেস্ট দুইটি, সুন্দরবন এবং চকরিয়া। টাইডাল ফরেস্ট বা ম্যানগ্রোভ ফরেস্ট কয়টি? দুইটি। এক হলো সুন্দরবন
আর এক হচ্ছে সুন্দরবন আর হলো চকরিয়া। চকরিয়া। সুন্দরবন হলো ন্যাচারাল, আল্লাহ প্রদত্ত, আর চকরিয়াটা হলো কৃত্রিম, আমরা তৈরি করেছি মানুষ। পৃথিবীর সবচেয়ে বড় টাইডাল ফরেস্ট বা ম্যানগ্রোভ ফরেস্ট হলো সুন্দরবন। টাইডাল ফরেস্ট হলো যে বন জোয়ারের সময় প্লাবিত হয়, আর ভাটার সময় যেটা জেগে যায় এটা হলো টাইডাল ফরেস্ট, জোয়ার ভাটা সমৃদ্ধ বন। পৃথিবীর সবচেয়ে বড় টাইডাল ফরেস্ট হলো সুন্দরবন, খেয়াল থাকে যেন। ওকে, আচ্ছা। আর সুন্দরবনের 62% বাংলাদেশের। সুন্দরবনের 62% বাংলাদেশের। কত শতাংশ? 62% বাংলাদেশের। সুন্দরবন আছে বাংলাদেশের 5টি জেলায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কয়টি জেলায়? 5টি। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা। খেয়াল থাকে যেন। সুন্দরবন আছে বাংলাদেশের কতটি জেলায়? 5টি জেলায়। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা, এই 5টি জেলায় সুন্দরবন আছে। আর সুন্দরবনের 62% বাংলাদেশের। আচ্ছা, একটু লিখবো, আমরা একটু লিখবো বিভিন্ন প্রকার চাষাবাদ। বিভিন্ন প্রকার চাষাবাদের নাম লিখব আমরা। মৌমাছি পালন, মৌমাছি পালন, মৌমাছি পালন হলো এপিকালচার। মৌমাছি পালন বা চাষ এপিকালচার, এটা আমরা জানি, তারপর ওটা লিখে রাখি এপিকালচার। তাহলে মৌমাছি পালন বিদ্যাকে কি বলা হয়? এপিকালচার। পাখি পালন এভিকালচার। পাখি পালন এভিকালচার। এভিকালচার। তাহলে পাখি পালনকে কি বলা হয়? এভিকালচার। মৌমাছি পালন এপিকালচার। মৎস্য চাষ, মৎস্য পালন পিসিকালচার। পিস আমরা মনে রাখবো, এভাবে মনে রাখতে পারি। মাছ কাটার সময় পিস পিস করে কাটা হয়, তাই এটা পিসিকালচার। এভাবে জাস্ট এটা একটা মনে রাখার একটা ফর্মুলা। আচ্ছা, রেশম চাষ, রেশম, রেশম সেরিকালচার। সেরিকালচার, এটাও মনে রাখার একটা কৌশল আছে, আমরা জানি এগুলা। তারপরও বরিশালের ভাষায় মেয়েদেরকে বলে সেরি। তাহলে সেরি অর্থ মেয়ে, তাহলে মেয়েরা রেশমি কাপড় বেশি পছন্দ করে, তাহলে সেরিকালচার মেয়েদের, রেশম। ওকে, চিংড়ি চাষ, চিংড়ি, চিংড়ি। প্রন কালচার, প্রন কালচার। আমাদের খুলনা চিংড়ি চাষের জন্য খুব বিখ্যাত। আমরা আগেই দেখি চিংড়ি উৎপাদনের শীর্ষ জেলা সাতক্ষীরা। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এই 3 জেলা চিংড়ির কিং। ওকে, আচ্ছা। প্রন কালচার। ফুলের চাষ হর্টিকালচার। হর্টিকালচার। তাহলে ফুলের চাষ হর্টিকালচার, চিংড়ি চাষ প্রন কালচার, মৌমাছি পালন এপিকালচার, পাখি পালন এভিকালচার, মৎস্য চাষ পিসিকালচার, রেশম চাষ সেরিকালচার। তো আমরা এগুলো মনে রাখবো। লিখবো আমরা নিরাপদ খাদ্য আইন পাশ হয় 2013 সালে। নিরাপদ খাদ্য আইন পাশ হয় 2013 সালে। এবার আমরা একটু লিখব খেলাধুলা। আমাদের এই টপিকের সঙ্গে আরেকটা টপিক আমরা এখন আলোচনা করব, খেলাধুলা। খেলাধুলা, এখন তো ছেলে মেয়েরা খেলাধুলা করে না, সব ভিডিও গেম, তারপর হলো মোবাইল, ইন্টারনেটে যে মোবাইলে বিভিন্ন ধরনের গেম। যদিও আমরা দেখা যাচ্ছে আমাদের এই কোভিড পরিস্থিতিতে সবচেয়ে বড় আতঙ্ক হলো স্কুল বন্ধ অনেক দিন যাবৎ, সেই মার্চ 2020 থেকে এই যে 21 আমরা এখন আছি মে মাসে, এখনও স্কুল বন্ধ। এর মধ্যে ছেলেরা মেয়েরা প্রচুর ইন্টারনেট গেমে আসক্ত হয়েছে, পাবজি আরও কী কী আছে, এগুলো আমাদের জন্য একটা অভিশাপ হয়ে দেখা দিয়েছে। তো যাক, আসলে এই ইন্টারনেট গেম ভিত্তিক যে গেমগুলো আছে এগুলো বর্জন করা, আমাদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানাই। তো আমরা খেলাধুলা আমরা লিখব এনএসসি, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল। এনএসসি, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল গঠিত হয়
ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল গঠিত হয় 1972 সালে। তাহলে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল গঠিত হয় কত সালে? 1972 সালে। এর সভাপতি ক্রীড়ামন্ত্রী। এর সভাপতিকে ক্রীড়ামন্ত্রী। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল গঠিত 1972 সালের সভাপতি ক্রীড়ামন্ত্রী। বিকেএসপি প্রতিষ্ঠিত হয় 14 এপ্রিল 1986। বিকেএসপি প্রতিষ্ঠিত হয় 14 এপ্রিল 1986। 14 এপ্রিল 1986। বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান খেলাধুলার মান উন্নয়নে এরশাদ সাহেব 1986 সালের 14 এপ্রিল এটি প্রতিষ্ঠা করেছিলেন, যা বাংলাদেশের খেলাধুলার উন্নয়নে শুরু থেকে আজ পর্যন্ত অনেক অবদান রেখে চলেছে। ওকে, বিকেএসপি। তাহলে বিকেএসপি প্রতিষ্ঠিত হয় 14 এপ্রিল 1986। সাভারের জিরানিতে অবস্থিত। কোথায় অবস্থিত? সাভারের জিরানি। বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু বা কাবাডি, এটা আমরা সবাই জানি। লিখবো আমরা ফুটবল। 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 বাফুফে গঠিত হয় 1972 সালে। বাফুফে বা বিএফএফ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন 1972 সালে। বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। তাহলে বাফুফের বর্তমান সভাপতিকে কাজী সালাউদ্দিন। ফিফা প্রতিষ্ঠিত হয় 21 মে 1904। 21 মে 1904 ফিফা। ফিফা ফিফা হচ্ছে আন্তর্জাতিক ফুটবলকে নিয়ন্ত্রণকারী সংস্থা, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। 21 মে 1904 ফিফা প্রতিষ্ঠিত হয়। 21 মে 1904 বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে এর 70 বছর পর 1974 সালে। তাহলে বাংলাদেশ ফিফার সদস্য হয় 1974 সালে। ওকে, আচ্ছা, এরপর আমরা লিখব বাংলাদেশ স্বাধীনতা উত্তর জাতীয় ফুটবল দলের বা স্বাধীন বাংলা জাতীয় ফুটবল দলের অধিনায়কের নাম জাকারিয়া পিন্টু। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের নাম জাকারিয়া পিন্টু। জাকারিয়া পিন্টু। আগা খান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চালু হয় 1958 সালে। আগা খান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চালু হয় 1958 সালে। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চালু হয় 1996 সালে। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চালু হয় 1996 সালে। 2020 সালে বা সর্বশেষ বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হচ্ছে ফিলিস্তিনি। তাহলে সর্বশেষ বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো ফিলিস্তিন। ওকে, আচ্ছা, বাংলাদেশের শ্রেষ্ঠ ফুটবলার জাদুকর সামাদ। বাংলাদেশের শ্রেষ্ঠ ফুটবলার জাদুকর সামাদ। কে? জাদুকর সামাদ বাংলাদেশের শ্রেষ্ঠ ফুটবলারের নাম। বাংলাদেশের 2 জন মহিলা ফিফার তালিকাভুক্ত রেফারি হয়েছেন, একজন জয়া চাকমা, একজন সালমা ইসলাম মনি। বাংলাদেশের কোন 2 জন নারী ফুটবলার বা নারী ফিফার তালিকাভুক্ত রেফারি হয়েছেন? জয়া চাকমা এবং সালমা ইসলাম মনি। আমি আবার বলছি, জয়া চাকমা এবং সালমা ইসলাম মনি। তাহলে কোন 2 জন বাংলাদেশের কোন 2 জন নারী ফিফার তালিকাভুক্ত রেফারি হয়েছেন? জয়া চাকমা এবং সালমা ইসলাম মনি। জয়া চাকমার বাসা হলো রাঙামাটি আর সালমা ইসলাম মনি হলো নেত্রকোনা। খেয়াল থাকে যেন। ফুটবল খেলায় প্রতিটা দল খেলোয়াড় পরিবর্তন করতে পারে 3 জন করে। ওই যে আমরা দেখি একজন নামে আরেকজন ওঠে, তাই না? তাহলে ফুটবল খেলায় প্রতিটা দল খেলোয়াড় পরিবর্তন করতে পারে 3 জন করে। টোটাল ফুটবলের জনক জোহান ক্রুয়েফ। টোটাল ফুটবলের জনক জোহান ক্রুয়েফ। বিশ্বকাপ ফুটবলের যাত্রা শুরু হয় 1930 সালে।
প্রথম বিশ্বকাপ হয় উরুগুয়েতে, চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং রানার আপ হয় আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবলের যাত্রা শুরু হয় 1930 সালে, চ্যাম্পিয়ন ও উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ আয়োজন করা হয় এবং সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে এবং রানার আপ হলো আর্জেন্টিনা। সর্বশেষ বিশ্বকাপ হয় 21তম বিশ্বকাপ। 21তম বিশ্বকাপ হয় 2018 সালে, চ্যাম্পিয়ন হলো ফ্রান্স। 2018 সালে ফুটবলের চ্যাম্পিয়ন দল ফ্রান্স। ওকে, আচ্ছা, এরপরে আমরা লিখব 2018 সালের, তাহলে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? ফ্রান্স। 2019 সালে 8ম নারী বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয় যুক্তরাষ্ট্র। 19 সালে 2019 সালে 8ম বিশ্বকাপ নারী ফুটবলের চ্যাম্পিয়ন হয় ইউএসএ। 2019 সালে 46তম কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। 46তম কোপা আমেরিকা কাপে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল 19 সালে 46তম। বিশ্বকাপ ফুটবলের আগামী আসর 22তম হবে 22 সালে কাতারে। 22 কাতার, আমরা এভাবে মনে রাখতে পারি। 2022 সালে তাহলে 22তম আসর হবে কাতারে, তাই আমরা বলতে পারি 22 কাতার। 22 কাতার। লিখবো আমরা ক্রিকেট, আমরা এটা বেশি পারি নাকি? আচ্ছা, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠিত হয় বা বিসিবি প্রতিষ্ঠিত হয় 1973 সালে। বিসিবি প্রতিষ্ঠিত হয় 1973 সালে। বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশের প্রথম ওয়ানডে অধিনায়কের নাম গাজী আশরাফ হোসেন লিপু। গাজী আশরাফ হোসেন লিপু। গাজী আশরাফ হোসেন লিপু। তাহলে বাংলাদেশের প্রথম, ভালো করে খেয়াল করি, বাংলাদেশের প্রথম ওয়ানডে অধিনায়কের নাম গাজী আশরাফ হোসেন লিপু। বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় 15 জুন 97। ওয়ানডে স্ট্যাটাস পায় 15 জুন 97। টেস্ট স্ট্যাটাস পায় 26 জুন 2000। 26 জুন 2000। তাহলে ওয়ানডে স্ট্যাটাস পায় কবে? 15 জুন 97। টেস্ট স্ট্যাটাস পায় 26 জুন 2000। বাংলাদেশ শততম টেস্টে জয় পায় শ্রীলঙ্কার বিরুদ্ধে। শততম টেস্টে জয় পায় শ্রীলঙ্কার বিরুদ্ধে। ওয়ানডে এবং টেস্টে দুটিতেই অভিষেকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মোস্তাফিজ। ওয়ানডে এবং টেস্টে দুটিতেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কোন বাংলাদেশি? মোস্তাফিজ। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। প্রথম ওয়ানডে অধিনায়ক তো আমরা পেলাম গাজী আশরাফ হোসেন লিপু। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। আমিনুল ইসলাম বুলবুল বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় 1999 সালে 7ম বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। 99 সালে 7ম বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওকে, তাহলে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় 99 সালে 7ম বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আচ্ছা, বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস পায় 2011 সালের 24 নভেম্বর। তাহলে 15 জুন 97 ওয়ানডে স্ট্যাটাস, 26 জুন 2000 টেস্ট স্ট্যাটাস, 24 নভেম্বর 2011 মহিলা স্ট্যাটাস। মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস পায়। ক্রিকেট খেলায় বাংলাদেশ দলের সবচেয়ে বড় সাফল্য হলো 7ম এশিয়া কাপ ক্রিকেট 2018 নারী ক্রিকেটের চ্যাম্পিয়ন বাংলাদেশ। 7ম এশিয়া কাপ নারী 2018-তে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ওকে, এর আগে 6বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
আর 6 বারের চ্যাম্পিয়নকে পরাজিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, খেয়াল থাকে যেন। ইট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ। ওকে, আচ্ছা, বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি একই টেস্টে 100 রান করেছেন এবং হ্যাটট্রিক করেছেন, সোহাগ গাজী। একই টেস্টে 100 রান এবং হ্যাটট্রিক করেছেন সোহাগ গাজী। একই টেস্টে 100 রান এবং 10 উইকেট সাকিব আল হাসান। বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসান, এটা তো আমরা জানি। আচ্ছা, আইসিসি প্রতিষ্ঠিত হয়, যেমন ফিফা হলো 1904 সালে, আইসিসি প্রতিষ্ঠিত হয় 1909 সালে। তাহলে ফিফা 1904, আইসিসি 1909। আইসিসি সদর দপ্তর দুবাই, সংযুক্ত আরব আমিরাত। দুবাই, সংযুক্ত আরব আমিরাত। ফিফার হলো জুরিক, সুইজারল্যান্ড। ফিফার সদর দপ্তর জুরিক, সুইজারল্যান্ড। আইসিসির হলো দুবাই, সংযুক্ত আরব আমিরাত। তাহলে ফিফা 1909, ফিফা হলো 1904, আইসিসি 1909। ফিফা 1904, আইসিসি 1909। ফিফার সদর দপ্তর জুরিক, সুইজারল্যান্ড। আইসিসি সদর দপ্তর দুবাই, সংযুক্ত আরব আমিরাত। খেয়াল থাকে যেন। ওকে, আচ্ছা, এরপর আমরা লিখব, ভালো করে আমরা খেয়াল করি। তাহলে আমরা দেখলাম। আর বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি। বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি। মেহরাব হোসেন অপি। প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিক। প্রথম ডাবল সেঞ্চুরিয়ানকে মুশফিক। প্রথম টি-20 সেঞ্চুরিয়ান হচ্ছে তামিম। প্রথম টি-20 সেঞ্চুরিয়ানকে তামিম। এবার আমরা আরও কয়েকটা বিষয় লিখব। প্রথম বিশ্বকাপে 1975 সালে চ্যাম্পিয়ন হয় হলো ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ বিশ্বকাপে 2019-এ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। তাহলে প্রথম বিশ্বকাপ 1975-এ চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ বিশ্বকাপ 2019-এ চ্যাম্পিয়ন হয় হলো ইংল্যান্ড। তারা, আমরা যে দেখেছিলাম যে বাউন্ডারির ভিত্তিতে তারা জয়লাভ করেছিল। ওকে, সুপার ওভারে বাউন্ডারির ভিত্তিতে। আচ্ছা, এবার লিখব আমরা ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয়দের মধ্যে প্রথম অতিক্রম করেছে ব্রজেন দাস। ব্রজেন দাস, বাংলাদেশের শ্রেষ্ঠ সাঁতারু ব্রজেন দাস। বাংলাদেশের শ্রেষ্ঠ গলফার সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান শ্রেষ্ঠ গলফার। বাংলাদেশের শ্রেষ্ঠ দাবাড়ু নিয়াজ মোর্শেদ। শ্রেষ্ঠ দাবাড়ু নিয়াজ মোর্শেদ। শ্রেষ্ঠ মহিলা দাবাড়ু রানী হামিদ। রানী হামিদ। জোবেরা রহমান নীলু, যিনি টেবিল টেনিস খেলে অসাধারণ কৃতিত্বের জন্য গিনেস বুকে নাম লিখিয়েছেন। জোবেরা রহমান নীলু। ওকে, আচ্ছা, বাংলাদেশের ক্রীড়া সঙ্গীত হলো বাংলার দুরন্ত সন্তান আমরা, দুর্দম দুর্জয়। বাংলার দুরন্ত সন্তান, বাংলাদেশের ক্রীড়া সঙ্গীত বাংলার দুরন্ত সন্তান আমরা, দুর্দম দুর্জয়। এর রচয়িতা হলেন, ভালো করে খেয়াল করি, সেলিমা রহমান। সেলিমা রহমান। সুরকার হলেন খন্দকার নুরুল আলম। খন্দকার নুরুল আলম। আর আপডেট বিষয়গুলি যদি আলোচিত কিছু থাকে সেগুলো নিজেকেই দেখে নিতে হবে একটু। ওকে, তাহলে আমরা ভালো করে খেয়াল করি। এই পর্যন্ত দেখলে, এগুলো দেখলে আমাদের হবে। আমরা আরেকটু দেখি আমরা কি কি আলোচনা করলাম। তাহলে প্রথমে আমরা কৃষি সম্পদ। তাহলে কত ভাগ মানুষ কৃষিকাজ করে? 40.6 ভাগ। মোট জমির পরিমাণ 3,38,40,34,000 একর। 3,38,34,000 একর। কৃষিতে বর্তমানে ভর্তুকি 9,500 কোটি টাকা। এখানে আরেকটা জিনিস আমরা লিখব, জাতীয় কৃষি দিবস পয়লা অগ্রহায়ণ। জাতীয় কৃষি দিবস পয়লা অগ্রহায়ণ বা 15ই নভেম্বর, যদি ইংরেজি থাকে তাহলে 15ই নভেম্বর। জাতীয় কৃষি দিবস পয়লা অগ্রহায়ণ বা 15ই নভেম্বর, খেয়াল থাকে যেন। ওকে, তারপর আমরা আলোচনা করেছি জুম চাষ পাহাড়িরা করে। তারপরে আমরা মৌসুম, রবি শস্য বলতে শীতকালীন ফসল, খরিফ শস্য বলতে গ্রীষ্মকালীন ফসলকে বোঝায়।
তারপর আমরা আলোচনা করেছি যে রবি শস্য, খরিফ শস্য, কৃষি শুমারি 77, 86, 97, 2008, 19 আর 1960 সালে একবার হয়েছিল। ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ, শীর্ষ দেশ চীন, রপ্তানিতে ভারত, বাংলাদেশ হলো ধান উৎপাদনের তৃতীয়। তারপর আমরা দেখেছি ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরের জয়দেবপুর, উন্নত জাতের ধান। সবচেয়ে বেশি চাল করা আছে নওগাঁ জেলা, এবং অঘনি ভোরা হলো এমন এক চাল যা পানি দিলে ভাত হয়। তারপর হলো ধানের পর আমরা পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর, শীর্ষ দেশ হলো ভারত, রপ্তানিতে বাংলাদেশ। পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মেভুনি। পাট দিবস 6 মার্চ। জুটন হলো ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ, জুটিন হলো ডক্টর মোবারক আহমেদ। তারপর আমরা পড়েছিলাম চা উৎপাদনের শীর্ষ জেলা মৌলভীবাজার, শীর্ষ দেশ চীন, বাংলাদেশ হলো উৎপাদনের নবম। চা পাতায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স। চা উন্নয়ন বোর্ড চট্টগ্রাম, এবং চা গবেষণা ইনস্টিটিউট বা কেন্দ্র হলো শ্রীমঙ্গল, মৌলভীবাজার। প্রথম চা বাগান মালিনীছড়া চা বাগান। অর্গানিক চায়ের চাষ হয় পঞ্চগড়ে। ওকে, চা পাতায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স। তারপর আমরা আলোচনা করেছিলাম যে গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও, শীর্ষ দেশ চীন, রপ্তানিতে ইউএসএ। উন্নত জাতের গমের নাম অগ্রণী, সোনালিকা, বলাকা, দোয়েল, আনন্দ, আকবর, কাঞ্চন, বরকত। তারপর হলো ইনিয়া 66, জোপাটিকা। তারপর হলো বাড়ি 33। গম গবেষণা ইনস্টিটিউট, নসিপুর, দিনাজপুর। তারপর আমরা আলোচনা করেছিলাম বিবিধ। এখানে আমরা দেখেছিলাম যে ফসল উৎপাদনে, যেমন পেয়ারা উৎপাদনে পিরোজপুর, পেঁয়াজ হলো আমরা দেখেছিলাম পাবনা, নারকেল হলো ভোলা, সুপারি হলো লক্ষ্মীপুর, সয়াবিন হলো লক্ষ্মীপুর। এরকম আমরা বিভিন্ন এগুলা, গোলাপ বা ফুল হলো যশোর। আচ্ছা, এগুলো থেকে প্রশ্ন আসবে। আনারস হলো টাঙ্গাইল। তারপর আমরা আলোচনা করেছিলাম উন্নত জাতের ফসলের আবার বিবিধ নাম, যেমন আলু, ডায়মন্ড, কার্ডিনেল, কুফরি, সিন্দুরি, মিউজিকা। তামাক হলো সুমাত্রা, ম্যানিলা। তারপর তুলা হলো রূপালি ও ডেলফোস। আম হলো জাদুভোগ। তারপর হলো মহানন্দা, হাড়িভাঙা, খিরসাপাতি, বাংলাদেশের তৃতীয় জিআই পণ্য। তরমুজ হলো পদ্মা, মরিচ হলো যমুনা। টমেটো বাহার, মানিক রতন, ঝুমকো, সিঁদুর, শ্রাবণী। বেগুন শুকতারা, তারাপুরি, ইত্তরা। কলা অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বীর জবা। তারপর আমরা আলোচনা করেছিলাম হলো যে গবাদি পশুর খুরা রোগের টিকা আবিষ্কার করেছেন অধ্যাপক আনোয়ার হোসেন। ইলিশের জিনবিন্যাস আবিষ্কার করেছেন প্রফেসর হাসিনা খান এবং প্রফেসর শামসুল আলম। তারপরে আমরা দেখেছিলাম যে বিভিন্ন চাষাবাদ পদ্ধতি। নিরাপদ খাদ্য আইন পাশ হয় 2013 সালে এবং কার্যকর হয় 2015 সালে। আচ্ছা, এরপর আমরা দেখলাম খেলাধুলার মধ্যে আমরা দেখলাম যে ফুটবলের তারপর হলো আরেকটা জিনিস লিখে রাখি, বাংলাদেশের প্রথম মহিলা ফুটবলার যিনি বিদেশের ক্লাবের হয়ে খেলেছেন, সাবিনা খাতুন। বাংলাদেশের প্রথম কোন মহিলা ফুটবলার বিদেশের কোনো ক্লাবের হয়ে খেলেছেন? সাবিনা খাতুন। জাতীয় দলের সাবিনা খাতুন, উনি মালদ্বীপের পুলিশ ক্লাবের হয়ে খেলেছেন, পুলিশ ক্লাব। কলসিন্দুর বা এটা হলো ময়মনসিংহের একটা গ্রাম। এই গ্রামটি মহিলা ফুটবলের জন্য বিখ্যাত। এখানকার 8-9 জন মেয়ে আন্ডার 16 টিমে একই গ্রামের খেলে থাকে। ওকে, তারপর আমরা ক্রিকেট দেখলাম, আর দেখলাম যে ফিফা প্রতিষ্ঠিত 1904 সালে, ফিফার সদর দপ্তর জুরিখ, সুইজারল্যান্ড। আর ক্রিকেটে আমরা দেখলাম আইসিসি প্রতিষ্ঠিত 1909 সালে, আইসিসি সদর দপ্তর হলো দুবাই, সংযুক্ত আরব আমিরাত। প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। কিন্তু যদি আসে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন, তাহলে উত্তর হবে শামীম কবির। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ছিলেন শামীম কবির, বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক। ওকে, ওয়ানডে স্ট্যাটাস হলো 15 জুন 97, টেস্টের স্ট্যাটাস 26 জুন 2000। আচ্ছা, প্রথম বিশ্বকাপে অভিষেক হয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে 1999 সালে। আচ্ছা, এটা দেখলাম। তো এইগুলো আর দেখলাম বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের রচয়িতা ছিলেন সেলিমা রহমান। বাংলার দুরন্ত সন্তান আমরা, দুর্দম দুর্জয়। সুরকার খন্দকার নুরুল আলম।
ওকে। আর জাতীয় পুরস্কার নামে একটা টপিক আছে, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক হলো স্বাধীনতা পদক। স্বাধীনতা পদক প্রদান করা হয় 1977 সাল থেকে। এবছর 2021 সালে স্বাধীনতা পদক পেয়েছেন 9 জন ব্যক্তি এবং এক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নাম হলো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। তাহলে 2021 সালে বাংলাদেশ স্বাধীনতা পদক পেয়েছে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। 9 ব্যক্তি এক প্রতিষ্ঠান। আর দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক হলো 21শে পদক। এটা প্রদান করা হয় 1976 সাল থেকে 21শে পদক প্রদান করা হয়। 2021 সালে 21শে পদক পেয়েছেন 21 জন। কয়জন? 21 জন। তো এই ছিল আমাদের আজকের এই ক্লাসের আলোচনা। তো ভবিষ্যতে আবারও কথা হবে। যারা এতক্ষণ ধৈর্য ধরে এই ক্লাসটি শুনলেন তাদের সবাইকে আমি অ্যাডভোকেট খালিদ হোসেন অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে বিদ্যাবাড়ির পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।